আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। রসায়নের ষষ্ঠ অধ্যায় 4 নম্বর লেকচারে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা রসায়নের ষষ্ঠ অধ্যায়ের যেই একটা পার্ট আছে শতকরা পরিমাণ থেকে আণবিক সংকেত নির্ণয়, সেই পার্টটি করব এবং এর পাশাপাশি যদি সম্ভব হয় রাসায়নিক পরিবর্তন এবং রাসায়নিক সমীকরণ রিলেটেড কিছু কথা বলবো। তো এখন দেখো, গতদিনে আমরা শিখছিলাম যে একটা যৌগের শতকরা পরিমাণ থেকে কিভাবে স্থূল সংকেত নির্ণয় করতে হয়। এই পার্টটি যারা করনি তারা অবশ্যই স্থূল সংকেত নির্ণয় করাটা আগে শিখবা, কারণ স্থূল সংকেত নির্ণয় করাটা যদি না শিখো তাহলে তুমি আণবিক সংকেত নির্ণয় করতে পারবে না। ঠিক আছে? তো আণবিক সংকেত নির্ণয়ের জন্য আমাদের ম্যাথ দিয়েই করতে হবে। ম্যাথ বুঝলেই আমরা আণবিক সংকেত নির্ণয় করতে পারবো। তো আসো কথা না বাড়িয়ে আমরা একটা ম্যাথ লিখে আণবিক সংকেত নির্ণয় শুরু করি। আমি আজকেও তোমাদের জন্য ম্যাথ লিখে নিছি কিছু। তো একটা ম্যাথ আমি যদি লিখি, আচ্ছা এইভাবে না লিখে আমি ম্যাথটা এক লাইনেই লিখি তাহলে ভালো হয়। সেটা হচ্ছে যে কোনো একটি যৌগের, আমি ওইভাবে পুরোটা না লিখি, আমি শুধু এভাবে লিখি যে কোনো একটা যৌগের শতকরা পরিমাণ দেওয়া আছে কি কি কোনো একটা যৌগে, আচ্ছা একটা লিখি, কোনো একটি যৌগের কার্বনের শতকরা পরিমাণ কত দেওয়া আছে? 40%। এর সাথে দেওয়া আছে হাইড্রোজেনের শতকরা পরিমাণ দেওয়া আছে 6.7%। 6.7%। এর পাশাপাশি আরো দেওয়া আছে অক্সিজেনের, আচ্ছা আমি এভাবে এত বেশি না লিখে শর্টকাট লিখি। অক্সিজেনের শতকরা পরিমাণ দেওয়া আছে 53.3%। এর সাথে কি দেওয়া আছে? যৌগটির আণবিক ভর দেওয়া আছে। যৌগটির আণবিক ভর দেওয়া আছে কত? আণবিক ভর দেওয়া আছে 180 গ্রাম। 180 গ্রাম। কোশ্চেনটা হচ্ছে যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। কি বললাম? যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে আসো আমরা শুরু করি, আমাদের অ্যান্সার পার্ট থেকে আমরা শুরু করি। তাহলে আমরা শুরু করি অ্যান্সার। দেখো, সেম প্রসেসে গত দিনের মতো আমরা আগে স্থূল সংকেত নির্ণয় করব। কি বললাম? আগের দিনের মতো সেম ভাবে আমরা স্থূল সংকেত নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা এই যৌগটার আণবিক ভর বাদ দিয়ে এই পার্ট থেকে আমরা কি স্থূল সংকেত নির্ণয় করতে পারি গতদিন দেখছি। তাহলে আমরা স্থূল সংকেত নির্ণয় করি। দেখো, তাহলে প্রথমে কি আমরা কার্বনের ক্ষেত্রে বের করি। কার্বনের ক্ষেত্রে স্থূল সংকেত নির্ণয়ের সূত্র কি শিখছিলাম গতদিন? আচ্ছা কার্বনের ক্ষেত্রে না, এটা তো শতকরা পরিমাণ দেখতেছি না, আমরা ডিরেক্ট লিখতেছি না। তাহলে টোটালে স্থূল সংকেত নির্ণয় কি? প্রথমে কি ছিল? শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে। তাহলে এখানে লেখো শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। এটা কি প্রথম ধাপ, তাই না? গতদিন এগুলো ধাপ বাই ধাপ দেখাইছিলাম। তাহলে প্রথম ধাপে এটা ছিল। তাহলে দেখো তো কি আছে? কার্বনের শতকরা পরিমাণ কত দেওয়া আছে? 40। এটাকে কার্বনের ভর দ্বারা ভাগ করতে হবে। কার্বনের ভর কত? 12। ভাগ করলে কত আসবে দেখো। এটাকে যদি আমি ভাগ করি তাহলে আমার মান আসবে 3.33। এরপরে কি আছে? হাইড্রোজেনের কত আছে? 6.7। এটাকে ভাগ করব কত দ্বারা? হাইড্রোজেনের ভর দ্বারা। হাইড্রোজেনের ভর 1 আমরা সবাই জানি। এটাকে ভাগ করলে কত আসবে? 6.7। এরপরে কি আছে? অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর 16। ভাগ করব কাকে? শতকরা পরিমাণকে। তাহলে 53.3 ভাগ করলে কত আসবে? ভাগ করলে দেখবা 3.33 আসবে। তাহলে এই যে আমরা ভাগ করলাম, এটা কি? শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করলাম।
এইটাই ছিল আমাদের স্থূল সংকেত নির্ণয়ের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপটা কি ছিল? প্রাপ্ত ভাগফল থেকে যে ভাগফলটা সবচেয়ে ক্ষুদ্রতম সেই ভাগফল দ্বারা সকল ভাগফলকে আবার পুনরায় ভাগ করব। তাহলে আমি এ পাশে যদি একটু লিখি, দ্বিতীয় ধাপ, প্রাপ্ত ভাগফল হতে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা সকল ভাগফলকে ভাগ করি। তাহলে যে ভাগফলটা পাইলাম কি, তিনটা ভাগফল পাইছি। তিনটা ভাগফলের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা? এটা এবং এটা, দুইটা একই মান, তার মানে দুইটাই একই মান যেহেতু, তাহলে ক্ষুদ্রতম মান এটাই। তাহলে এইটা দ্বারা এখন কি করব? সব ভাগফলকে ভাগ করব। তাহলে কার্বনের ক্ষেত্রে কি হবে দেখো, 3.33 ভাগ 3.33 কত আসবে? 1। হাইড্রোজেনের ক্ষেত্রে কত আসবে? 6.7, কি বললাম? 6.7 ভাগ 3.33। ক্যালকুলেটরে ভাগ করলে এটা তোমাদের মান 2.0012 এরকম কিছু আসতে পারে, কিন্তু আমরা এরকম দশমিক নিব না, আমরা পূর্ণ সংখ্যাটাই নেব। তাহলে এই ভাগ করে আমরা ডিরেক্ট পূর্ণ সংখ্যাটাই বসাবো 2। এরপরে কি আছে? অক্সিজেন। অক্সিজেনের কত? 3.33 ভাগ 3.33 ভাগ করলে কত আসবে? 1। এই যে ভাগফলটা পাইলাম, এটা গেল দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে কি ছিল? আমি তৃতীয় ধাপটা এখানে লিখে দিচ্ছি। তৃতীয় ধাপে ছিল কি? প্রাপ্ত ভাগফলগুলো কি করব? প্রাপ্ত ভাগফলগুলো মৌল বা পরমাণুর ডান পাশে নিচে লিখে দেব। তাহলে অতএব স্থূল সংকেতটা কি আসবে? না, এটা স্থূল সংকেত, আগে মান বসাই। স্থূল সংকেত কি পাইলাম আমরা? C1H2O1, C1H2O1। কিন্তু তারপরে চতুর্থ ধাপটা কি ছিল? চতুর্থ ধাপ ছিল যদি প্রাপ্ত ভাগফল, দ্বিতীয় ধাপের প্রাপ্ত ভাগফল যদি 1 হয় তাহলে সেটা লেখার দরকার নেই। তাহলে অতএব স্থূল সংকেতটা কি আসবে? স্থূল সংকেত আসবে, নিচে লিখে দেই, CH2O। এটা কি পাইলাম? এই যৌগটার স্থূল সংকেত পাইলাম। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে আমাদের আণবিক সংকেত নির্ণয় করতে হবে। তাহলে যৌগটার স্থূল সংকেত এটা পাইছি, এখান থেকে এখন আমরা আণবিক সংকেত নির্ণয় করব। তাহলে এই পর্যন্ত তোমরা তুলে নাও, এরপরে আমি মুছে দিব। মুছে দিয়ে আমি লিখব। স্থূল সংকেত যারা নির্ণয় করা শেখনি তারা এটা দেখে, যারা বুঝতে পারছো তারা তো খুবই ভালো, যারা বুঝতে পারনি তারা আমাদের আগের লেকচারটা দেখো, খুব সুন্দরভাবে ডিটেইলসে বুঝাইছি জিনিসটা, তাহলেই বুঝতে পারবা। তো এই পর্যন্ত আমি মুছে দেই। মুছে দিয়ে দেখো আমি পরের ধাপে যাব। দেখো তাহলে আমি এটাও মুছে দিই, আসলে মুছে দিয়ে এখানে লিখি আমি যে স্থূল সংকেতটা কি পাইলাম। তাহলে অতএব স্থূল সংকেতটা আমরা কি পাইলাম? স্থূল সংকেতটা পাইলাম কি? CH2O। এখন দেখো এখানে আণবিক ভর একটা আছে, স্থূল সংকেতেরও একটা স্থূল ভর থাকবে। তাহলে এখানে ভর কত? তাহলে এখানে স্থূল ভর কত একটু বের করি। কার্বনের 12 যোগ হাইড্রোজেনের 1 × 2 যোগ অক্সিজেনের 6, অক্সিজেনের 16। তাহলে 12 যোগ 2 যোগ 16। তাহলে এখানে কত আসলো দেখো তো? 12 আর 2 14, 14 আর 16 30, তাই না? তাহলে 30। তাহলে স্থূল যে সংকেতটা পাইছে সেই সংকেতের ভর 30, এবং আণবিক যে ভরটা পাইছে সেই ভরটা, মানে ভরটা দেওয়া আছে সেটা কত? 180 গ্রাম। তাহলে আমাদের কি করতে হবে? ধরে নিতে হবে যে, ধরি স্থূল সংকেতের, না স্থূল সংকেত না, তোমরা এভাবে লেখো, ধরি এখানে দেখো তো
ভরটা বেশি কার, স্থূল সংকেতের না আণবিক সংকেতের? অবশ্যই কি আণবিক সংকেতের। তাহলে যেহেতু আণবিক সংকেতের ভর বড়, তাহলে আমরা ধরে নিব কি আণবিক সংকেতের ভর স্থূল সংকেতের ভরের তুলনায় n গুণ বেশি। ঠিক আছে, তাহলে কি বললাম, আণবিক সংকেতের ভর স্থূল ভরের তুলনায় n গুণ বেশি, এটা আমরা ধরে নিলাম। তাহলে স্থূল ধরি আণবিক সংকেতের ভর স্থূল সংকেতের ভরের চেয়ে n গুণ বেশি, এই জিনিসটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে যদি n গুণ বেশি হয় তাহলে আমাদের কি দেখো তো শর্ত মতে কি হয়, শর্ত মতে স্থূল সংকেতের যে ভরটা আছে এই ভরটা না 30 × n = 160 না, তাই তো হচ্ছে নাকি? তাহলে স্থূল সংকেতের ভরের চেয়ে আণবিক ভর যেহেতু n গুণ বেশি, তাহলে স্থূল সংকেতের সাথে n গুণন করে দিলে তো এটা সমান হচ্ছে না, তাই তো হচ্ছে। তাহলে এখানে আমাদের এখন n এর মানটা বের করতে হবে। এখানে তাহলে n সমান সমান কি আসবে, এটার পাশে গুণন আছে, ওই পাশে গেলে কি হবে ভাগ 160 না সরি 160 না তো 180, 180 ভাগ 30। অতএব n সমান সমান কি, n সমান সমান এটা ভাগ করে দেখো কত আসবে 6। ঠিক আছে, তাহলে n এর মান এটা পাইলাম। তাহলে স্থূল সংকেতের স্থূল ভরের চেয়ে আণবিক ভর যদি n গুণ বেশি হয়, তাহলে স্থূল সংকেতের সাথে আণবিক সংকেতটা কি হবে, তাহলে এখানে ধরি, এখানেই ধরে নিলাম, ধরি আণবিক সংকেত। আণবিক সংকেতটা কি হবে, CH2O, এটার সাথে কি n গুণন, তাই তো নাকি? তাহলে এটা কি নিলাম, ধরে নিলাম আণবিক সংকেত এটা, আর স্থূল সংকেত পাইছি এটা, তাহলে স্থূল ভরে এটা ধরি এত গুণ ভারী, শর্ত মতো এটা আসলো। এইভাবে আমরা পরীক্ষায় লিখবো না, জিনিসটা তোমাদেরকে বুঝাচ্ছি এই কারণে উল্টাপাল্টা করে দেখাচ্ছি, এর পরেরটা যখন করাবো তখন তোমাদেরকে একদম ক্লিয়ার করে বুঝাই দিব। ঠিক আছে, তাহলে এখানে দেখো n এর একটা মান পাইছি, তাহলে এখন আমরা কি করব, অতএব আণবিক সংকেতে n এর মান বসিয়ে পাই। আণবিক সংকেতে n এর মান বসাও, তাহলে কি হয় দেখো, CH2O n, এখানে তাহলে n এর মান বসাও, CH2O n এর মান কত 6, তাহলে দিন শেষে সংখ্যা কি আসবে, এই 6 সবটার সাথে গুণন আছে তাই না, তাহলে সংখ্যাটা কি আসবে C6H12O6, লেখা কি নিচে দেখা যাচ্ছে, C6H12O6, এখানেই লিখি C6H12O6, তাহলে দিন শেষে আমাদের আণবিক সংকেতটা কি আসলো এটা। তাহলে দেখো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই আণবিক ভর যেটা দেওয়া আছে সেই যৌগটা কি গ্লুকোজ, এটা গ্লুকোজের সংকেত। হ্যাঁ, কিন্তু এখানে আমরা স্থূল সংকেত এটা বুঝতে পারিনি, বুঝাইতে পারছি ক্লিয়ার করে? এখন কথা হচ্ছে এখানে তো আমি উলট পালট করে দেখালাম, আসলে আমরা পরীক্ষার খাতায় আসলে কিভাবে লিখবো সেই প্রসেসটা আমি তোমাদেরকে এখন দেখাবো। মুছে দিচ্ছি এটা, যারা বোঝেনি তারা এটা পুনরায় ভালো করে বুঝবে এবং কিভাবে খাতায় অ্যান্সার করব সেটা আমি এটাতে তোমাদেরকে দেখাবো। তাহলে ধরো যে এখানে যৌগের পরিমাণ দেওয়া থাকবে অবশ্যই অন্যটা, এবং আণবিক ভর আরেকটা দিয়ে দেখাই। তাহলে এখানে হচ্ছে আমি তোমাদেরকে যদি একটা যৌগ দেখাই, সেটা হচ্ছে যৌগের পরিমাণ দেওয়া আছে। হ্যাঁ, এখানে কার্বনের পরিমাণ দেওয়া আছে হচ্ছে 92.31%, হাইড্রোজেনের পরিমাণ দেওয়া আছে 7.69%, আণবিক ভর দেওয়া আছে 78 গ্রাম। কোশ্চেন হচ্ছে যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে সেম প্রসেসে আমরা কি করব, স্থূল সংকেত নির্ণয় করব। তাহলে প্রথম ধাপ, আমি আর বাংলাগুলা লিখবো না, বাংলাটা লিখবা কি, শতকরা পরিমাণকে তোমরা লেখো, আমি বলি প্রথম ধাপে শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। তাহলে আচ্ছা, যেহেতু পরীক্ষার খাতায় অ্যান্সার করবো বললাম, এভাবে তার লিখেই দেই, শতকরা
পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। কিসের ক্ষেত্রে? কার্বন 92.31 ভাগ কার্বনের 12 ভাগ করলে 7.69 আসবে। এরপরে কি আছে? হাইড্রোজেন ভাগ করলে কত আসবে? 7.69 ভাগ 7.69 সরি হাইড্রোজেনের ভর কত? 1 ভাগ করলে কত আসবে? 7.69। তাহলে এটা কি পাইলাম? পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পেলাম। এরপরে দ্বিতীয় ধাপটা কি ছিল? দ্বিতীয় ধাপটা ছিল ক্ষুদ্রতম প্রাপ্ত ভাগফল থেকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা সব ভাগফলকে ভাগ করব। তাহলে আমি সংক্ষেপে লিখলাম ক্ষুদ্রতম ভাগফল দ্বারা সকল ভাগফলকে ভাগ করি বা ভাগ করে পাই। কার্বনের ক্ষেত্রে কত আসবে? 7.69। দুইটার ভাগফলে যেহেতু সেম, তাহলে ভাগ করলে কি আসবে? 7.691। নিচে আচ্ছা নিচে না লিখি, এই পাশে আরেকটা লিখে দেই। হাইড্রোজেন কত? 7.69 ভাগ 7.69 কত আসবে? 1। তোমরা এরকম দাগ দিয়ে লিখবা না, হ্যাঁ? তোমরা এটার নিচে আবার এটাই লিখবা, ঠিক আছে? এটার নিচেই লিখবা, খাতাতে লম্বা লম্বিভাবে লিখে দেওয়া। তাহলে পাইলাম। এরপরে তৃতীয় ধাপে কি ছিল? স্থূল সংকেত নির্ণয়। আমরা কিন্তু আগে স্থূল সংকেত নির্ণয় করব, বারবার বলতেছি। আণবিক সংকেত নির্ণয়ের জন্য স্থূল সংকেত নির্ণয় করব। তাহলে এটা পাইলাম। তাহলে তৃতীয় ধাপ কি ছিল? স্থূল সংকেতের কি করব? মানগুলা বসাবো। মানে কি? এই ভাগফলগুলা মৌল বা পরমাণু ডান পাশে নিচে বসে দেবো। তাহলে স্থূল সংকেতটা কি আসবে? C1H1। তারপরে কি ছিল চতুর্থ ধাপে? যে স্থূল সংকেত যেটা আসবে সেটাতে যদি 1 আসে, সে 1 বসাতে হবে। তাহলে অতএব স্থূল সংকেত কি? স্থূল সংকেত CH। এটা ছিল স্থূল সংকেত। এরপরের ধাপ কি দেখো, এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তোমাদের লেখার দরকার নাই, তোমরা ডিরেক্ট লিখে যাবা শুধু, তাইলেই হবে। এটা স্থূল সংকেত। এরপরের কাজ কি? আমি এই পাশে মুছে দিয়ে এই পাশে লিখি, এ পাশে আমি মুছে দিচ্ছি। এর পাশে যদি মুছে দিয়ে লিখি দেখো, তাহলে এখন এখানে আমরা লিখব কি? ধরি আণবিক ভর দেওয়া আছে, তাই না? আণবিক ভর স্থূল ভরের চেয়ে n গুণ বেশি ভারী, বা n গুণ বেশি। n গুণ বেশি লিখলেই যথেষ্ট, ঠিক আছে? n গুণ বেশি লিখলাম। এরপরে কি হবে দেখো, যেহেতু n গুণ বেশি, তাহলে অতএব আণবিক সংকেতটা কি আসবে? আণবিক সংকেত স্থূল সংকেত যদি এটা হয়, এটার চেয়ে যদি n গুণ বেশি হয়, তার মানে কি এটার সাথে গুণন হবে না? তাহলে কি হবে স্থূল সংকেত দেখো, CH এর সাথে n গুণন হবে। তাহলে এটা হলো। এখন শর্ত মতে কি, এই যে স্থূল সংকেত যেটা, এটার চেয়ে যদি n গুণ ভারী হয়, তাহলে এখানে দেখো তো n CH ইন্টু 100 না তো কত দেওয়া আছে? 78 হয় না? 78 তো হয়। এখানে আমরা ডিরেক্ট এটাই নিলাম। এখন এরপরে কি করব দেখো, n ইন্টু কার্বনের ভর কত? 12 যোগ হাইড্রোজেনের ভর কত? 1, 78। n দ্বারা যদি এখন 1 করো, তাহলে এখানে কত আসবে? n ইন্টু 13 সমান সমান 78। এখন দেখো এখানে এটা কিন্তু আমরা এটা কি বের করতেছি? ভর বের করতেছি। ভরের ক্ষেত্রে দুইটার যোগফল এখানে বসাইতে হবে। এই দুইটা কিন্তু গুণন অবস্থায় না, এই দুইটা যোগ অবস্থায় আছে। তোমরা চাইলে স্থূল সংকেত এটা অতএব স্থূল ভর এখানে বের করতে পারো। অতএব স্থূল ভর সমান সমান 12 যোগ 1 সমান সমান 13। এখানেও যদি বের করে ডিরেক্ট শর্ত মতে এখানে যদি এটা বসাও, যে শর্ত মতে 13 ইন্টু n ইজ ইকুয়াল এত, তাও হবে। তোমরা এই কাজটাই করেও বেশি ভালো হবে, কারণ অনেকে এখানে আবার গুণন করে বসবা। তাহলে ওইটা যদি হয়, তাহলে আমি ওর পরে এখানে লিখেই, তোমরা স্থূল সংকেতের পরে স্থূল ভর বের করবা। বের করার পরে এটা লিখবা, ধরি আণবিক ভর স্থূল ভরের চেয়ে
এন গুণ বেশি, অতএব আণবিক সংকেত এটা আসবে। ঠিক আছে, ভর যেহেতু বেশি হচ্ছে তার মানে কি সংকেতও বেশি হবে, এনটা এর সাথে গুণন হবে। তাহলে এখন দেখো এন সমান সমান কি আসে, 78/13। অতএব এন এর মান কত আসবে, তোমরা ক্যালকুলেটর চাপলে দেখবা 6×15 = 90, 6×3 = 12, তাহলে 6 হবে। হ্যাঁ, তাহলে এন এর মান আসলো 6। এই পর্যন্ত করলা। তাহলে কি করলা, চতুর্থ ধাপে স্থূল সংকেত বের করলা, স্থূল ভরটা তারপরে বের করলা। এরপরে কি করবা, ধরি আণবিক ভর স্থূল ভরের চেয়ে এন গুণ বেশি, অতএব আণবিক সংকেত কত আসবে, এটা। আর দেওয়া আছে আণবিক ভর কত, ওইটা। তাহলে শর্ত মতে এটা স্থূল ভরের সাথে এন গুণন করলে আণবিক ভরের সমান হয়, তাহলে শর্ত মতে এটা। তাহলে এখন এন এর মান এখান থেকে বের করলাম। আচ্ছা, এ পাশে যেহেতু মুছেই দিছি, এ পাশেই মুছে দেই। এ পাশে আসলে মুছতে দরকার ছিল না, এখানে লিখি। ধরি আণবিক ভর স্থূল ভরের এন গুণ বেশি। ঠিক আছে, তাহলে এরপরে কি করব, দেখো এরপরে থেকে এন এর মান আণবিক সংকেতে বসাই। তাহলে এন এর মান যদি আণবিক সংকেতে বসাই তাহলে কি হবে, দেখো আণবিক সংকেতটা আমরা এখানে কি ধরে নিছিলাম, আণবিক সংকেতটা আমাদের ধরছিলাম হচ্ছে CHN, তাই না? তাহলে এখানে যদি এন এর মান বসাই তাহলে কি CH এর নিচে 6, তাহলে দিন শেষে সংকেতটা কি আসবে, C6H6, এটা হচ্ছে বেনজিনের সংকেত, যেটা তোমরা এর পরে উচ্চ মাধ্যমিকে গেলে জানবে। এবং এই তোমাদের এই লেভেলের হয়তো বা ক্লাস 10-এ একাদশ অধ্যায়ের নামটা থাকতে পারে, এই বেনজিন নামটা থাকতে পারে, বা অনেকের নামটা শুনছো তোমরা, এটা হচ্ছে বেনজিন। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা, যারা বুঝতে পারেনি তারা আবার পুনরায় দেখো। এরপরে আসো আমি আবারও একটা করাচ্ছি, সেটা করলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটাতে কিসের কিসের মান দেওয়া আছে দেখি। এটাতে দেওয়া আছে নাইট্রোজেন এবং অক্সিজেনের মান। হ্যাঁ, নাইট্রোজেন দেওয়া আছে 46.67% ও অক্সিজেন দেওয়া আছে 53.33%। আণবিক ভর দেওয়া আছে 50 গ্রাম। ওই সেম ফর্মুলা, সেম কোশ্চেন, আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে আমরা কি করতেছি, সমাধান। আমি এবার একটু ছোট করে লিখে পুরাটা এক বোর্ডে আটানোর চেষ্টা করব। তাহলে প্রথম ধাপ, আমি শুধু প্রথম ধাপ লিখলাম। প্রথম ধাপে কি ছিল, শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। তাহলে এন ভাগ বলছি, এন সমান সমান এন এর মান কত দেওয়া আছে, 46.67, আর ভর সংখ্যা কত, 14। ভাগ করলে কত আসবে, এটা দ্বারা যদি ভাগ করি তাহলে মান আসবে হচ্ছে 3.33। হ্যাঁ, 3.33। এরপরে অক্সিজেনের কত, 53.33। ভাগ যদি করি অক্সিজেনের ভর 16 দ্বারা তাহলে কত আসবে, 3.33। এটা গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপটা কি জানিছিল, যে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা সকল ভাগফলকে ভাগ করব। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে কি, এখানে ক্ষুদ্রতম কি, দুইটাই যেহেতু সেম, তার মানে দুইটাই ক্ষুদ্রতম। তাহলে কি 3.33 ভাগ 3.33 কত আসবে, 1। অক্সিজেনের ক্ষেত্রে 3.33 ভাগ 3.33 কত আসবে, 1। এরপরের ধাপটা কি ছিল, তৃতীয় ধাপে স্থূল সংকেত নির্ণয় করা। তাহলে স্থূল সংকেত কত, N1O1। অতএব চতুর্থ ধাপটা কি, স্থূল সংকেত কি, NO। তাহলে এটা স্থূল সংকেত। এখন আমরা কি বের করব, স্থূল ভর। তাহলে অতএব স্থূল ভর সমান সমান নাইট্রোজেনের 12, অক্সিজেনের 16। নাইট্রোজেনের 12 বলতেছি, কিন্তু 14। এখানে আমি কত দ্বারা ভাগ করছি, 14 দ্বারা, ঠিক আছে 14। তাহলে কত আসবে, 14 30। কত আসলো, 30। আমার এখানে ভর সংখ্যা কত, এখানে ভর সংখ্যা 60 দেওয়া আছে। হ্যাঁ, 50 লিখছি, এখানে 60, ভর সংখ্যা 60।
তাহলে এখানে কত আসলো স্থূল ভর 60। তাহলে এরপরে এখন কি ধরি কি আণবিক ভর স্থূল ভরের চেয়ে n গুণ বেশি। তাহলে আণবিক ভর স্থূল ভরের চেয়ে যদি n গুণ বেশি হয় তাহলে অতএব আণবিক সংকেতটাও কি হবে? আণবিক সংকেতটাও কি হবে? n গুণন হবে। তাহলে এটা কি n ও এর সাথে এখানে n, ঠিক আছে? তাহলে আণবিক সংকেত এটা পেলাম। এখন শর্ত মতে আমাদের কি দুইটা ভর সমান করতে হবে, কারণ এখানে কি ভর দেওয়া আছে। তাহলে শর্ত মতে আণবিক ভর কত গুণ বেশি? n গুণ বেশি। তাহলে 30n ইজ ইকুয়াল 60, তাই তো না? তাহলে এখান থেকে n এর মান বের করো, 60 ডিভাইডেড 30। তাহলে n সমান সমান কত আসে? 2। n এর মান পাইছি, তাহলে এখন n এর মানটা এখানে বসে দাও। n এর মান আণবিক সংকেতে বসাই। n এর মান আণবিক সংকেতে বসালে কি হবে দেখো, n ও n, এটা থেকে কি হবে n ও n এর মান বসাও কত? 2। তাহলে সংকেতটা কি N2O2, ডাইনাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে এটাই হচ্ছে আণবিক সংকেত। তো আশা করি আণবিক সংকেতটা তোমাদেরকে বুঝাইতে পারছি কিভাবে আণবিক সংকেত নির্ণয় করতে হবে একটা যৌগের। এই বোর্ডে আমি ফুল প্রসেসটা দেখাইছি। প্রথমে কি শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব, ভাগ করলে ভাগফল যেটা পাবো সেটার সবচেয়ে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা পুনরায় সব ভাগফলকে ভাগ করব, ভাগ করলে যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা কি বসাবো, মৌল বা পরমাণুর ডান পাশে নিচে বসাবো, বসাইলে আমরা স্থূল সংকেত পাবো। এই স্থূল সংকেতে যদি 1 আসে ভাগফল, তাহলে সেই 1 বসানোর দরকার নেই, ডিরেক্ট স্থূল সংকেত এটা স্থূল সংকেত নির্ণয় পর্যন্ত। এরপরে আণবিক সংকেত নির্ণয়ের জন্য আমাদের স্থূল ভরটা বের করতে হবে। স্থূল ভর বের করলাম, তারপরে ধরে নিলাম আণবিক ভরটা স্থূল ভরের চেয়ে n গুণ বেশি। যদি আণবিক ভর n গুণ বেশি হয় তাহলে আণবিক সংকেতটা আসবে এটার সাথে n গুণন করতে হবে। যদি ভর বেশি হয় তাহলে সংকেতের সংখ্যা বেশি হবে। তাহলে শর্ত মতে কি আণবিক ভর যেটা সেটা যদি স্থূল ভরের চেয়ে n গুণ বেশি হয় তাহলে স্থূল ভরের সাথে n গুণন করে দিলে এটা আণবিক ভরের সমান হবে। শর্ত মতে সেই জিনিসটা বসাইছি, তারপরে n এর মানটা এখান থেকে বের করছি। n এর মান আণবিক সংকেতে বসাইছি, বসায় একটা আণবিক সংকেত পাইছি। এটাই ছিল আমাদের শতকরা পরিমাণ থেকে বা স্থূল সংকেত থেকে আণবিক ভর বা আণবিক সংকেত নির্ণয় করার সিস্টেম, ঠিক আছে? তো আশা করি তোমাদের ক্লিয়ার সব কিছু। কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আশা করি তোমাদের এই পার্টটা ক্লিয়ার হয়ে গেছে। তো এই পার্ট যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এখন দেখব স্থূল সংকেত থেকে যদি আণবিক সংকেত নির্ণয় করতে বলতো তাহলে আমাদের স্থূল সংকেতটা দেওয়া থাকতো, আণবিক ভর দেওয়া থাকতো, এখান থেকে আমরা নির্ণয় করতে পারতাম। এখন কথা হচ্ছে যদি আমাদেরকে আণবিক সংকেত দিয়ে বলে স্থূল সংকেত নির্ণয় করো, কি বললাম? আণবিক সংকেত দিয়ে যদি বলে স্থূল সংকেত নির্ণয় করো, সেই ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেই জিনিসটা আমরা এখন একটু দেখব। তো এই জিনিসটা আমি মুছে দিলাম, এই জিনিসটা মুছে দিয়ে আমি আমাদের ওই টপিকটাতে চলে যাব, ঠিক আছে? দেখো এখন আমরা কি দেখব, আণবিক সংকেত থেকে স্থূল সংকেত নির্ণয়। আশা করি তোমরা অনেকেই এই জিনিসটা অলরেডি বুঝেই ফেলছো যে কিভাবে এটা নির্ণয় করতে হবে। দেখো এটা নির্ণয় করা খুবই সহজ। আমরা একটু আগের দিকে যদি ফিরে যাই তাহলে কি স্থূল সংকেত একটা পাইছিলাম না, লাস্ট যেটা করলাম সেটাতে কি CN পাইছিলাম, এর সাথে কি করছিলাম n গুণন করছিলাম। nটা কি ছিল? nটা একটা কমন সংখ্যা ছিল যেটা কি দুইটার সাথেই গুণন অবস্থায় যায়। এটার আণবিক সংকেত কি আসছিল? এটার আণবিক সংকেত আসছিল C6, সরি CN না, NO লাস্ট যেটা করলাম সেটাই আমি দেখাচ্ছি। তাহলে NO2 আসছিল, NO2 দ্বারা N2O2 এই 2টা সবার সাথে গুণন করে দিছি।
তাহলে তোমরা দেখো তো এখানে যদি এটা আণবিক সংকেত হয় তাহলে দুইটাতেই এই নাইট্রোজেন এবং অক্সিজেন দুইটাতে কি নিচে একটা কমন সংখ্যা থাকতেছে না? এই কমন সংখ্যার অনুপাত করে আমরা যে মানটা পাবো সেটা যদি এই যৌগতে বসে দেই তাহলে আমরা কি আণবিক সংকেত থেকে স্থূল সংকেত পাবো। কথা যেটা বলছি সেটা মনে হয় বুঝতে পারোনি। এখানে আমি একটু দেখাচ্ছি, দেখো C6H12O6 পাইছি না? এটা তো আমরা পাইছি। তাহলে এখানে দেখো তো নিচের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর অনুপাত করব। তাহলে 6:12:6 অনুপাত করলাম। এখন দেখো তো এই সংখ্যাগুলোকে কি অনুপাত করে কমানো যায়? অনুপাত করলে তো কমানো যাবে, অনুপাত করা মানে কি ভাগ করা। তাহলে দেখো তো সবগুলাকে আমরা কি 6 দ্বারা ভাগ করতে পারি না? 6/6 ইন্টু 12/6 ইন্টু 6/6। অনুপাত করার অর্থ হচ্ছে সবগুলা থেকেই একটা কমন সংখ্যা দ্বারা ভাগ করে কমিয়ে নিয়ে আসা। তাহলে এখানে কি 1:2:1। তাহলে অতএব এই যৌগটার স্থূল সংকেত কি হবে? অতএব স্থূল সংকেত 6 এর জায়গায় কত আসছে? 1। তাহলে C1H12 এর জায়গায় কত আসছে? 2 আর O6 এর জায়গায় কত আসছে? 1। এটাই। তাহলে 1 যেহেতু লেখা লাগে না তাহলে CH2O, যেটা আমাদের দেখো স্থূল সংকেত নির্ণয় করছিলাম। তাহলে দেখো আণবিক সংকেত থেকে স্থূল সংকেত কীভাবে নির্ণয় করলাম সেই প্রসেসটা আমরা এখানে দেখলাম। না বুঝে থাকলে আবার একটা দেখাই, সেটা হচ্ছে C6H6 এই যৌগটা তো আমরা দেখছি, তাই না? তাহলে এখানে দেখো তো অনুপাত করো, এখানে অনুপাত করো 6:6। তাহলে এখানে দুটাকে 6 দ্বারা ভাগ করলে, এটাকে 6 দ্বারা ভাগ করলে 1:, এটাকেও 1। তাহলে এটার স্থূল সংকেতটা কি আসবে? এটার স্থূল সংকেত আসবে C1H1, কিন্তু 1 যেহেতু লেখা লাগে না তাহলে CH, যেটা দেখো আমরা আগে ক্যালকুলেশন করে দেখছি। তাহলে একটা যৌগ থেকে কিভাবে আণবিক সংকেত থেকে কিভাবে স্থূল সংকেত নির্ণয় করা হয় সেই প্রসেসটা আমরা এখানে শিখলাম। এখন কথা হচ্ছে আণবিক সংকেত, কিছু কিছু যৌগের আণবিক সংকেত এবং স্থূল সংকেত একই হতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো? আমরা যখন এই তো এখানে n এর মানটা বের করছি না আণবিক সংকেতে, দেখো তো n এর মান বের করে n এর মানটা বসাইছি না, n এর মান বের করে বসাইছি। যদি n এর মান 1 আসে, কত আসে? 1 আসে, তাহলে এখানে 1 বসাইলে কি হবে? দুইটার নিচে 1 গুণন হবে, আর 1 যেহেতু লিখতে হবে না, সেই ক্ষেত্রে কি হবে? n এর মানটা কি হবে? n এর মানটা 1 আসলে আণবিক সংকেত এবং স্থূল সংকেত সেম হবে। তোমরা H2SO4 H2O এ দুইটা বাড়ির কাজ করে দেখবা, এ দুইটার আণবিক সংকেত এবং স্থূল সংকেত একই আসবে। বুঝতে পারছো আমার কথা? তো আশা করি আজকের ক্লাসে আমি যেটুকু পড়াইছি তোমরা সবাই বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে ভিডিওটা একটু শেয়ার দাও তোমার ফ্রেন্ডদের মাঝে, যাতে তোমার ফ্রেন্ডরাও উপকৃত হয়, এবং ভিডিওতে লাইক কমেন্ট করে জানাই দিও তোমাদের ক্লাসটা কেমন লাগছে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। আজকের ক্লাসটা এ পর্যন্তই। সবাইকে শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।